নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। আজ নবদ্বীপ নিবাসী প্রভুপাদ শ্রীল প্রাণগোপাল গোস্বামী সিদ্ধান্ত রত্ন মহাশয়ের তিরোভাব তিথি। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 30শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 14ই জুন 2025, শনিবার। আজ তৃতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:20, উত্তরা ষাঢ়া নক্ষত্র। আজকে জন্মে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। প্রাতঃকালে 5:10 গতে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। রাত্রি 11:41 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা একটি বিষয় নিয়ে কথা বলছি, পুত্র। এবং বলতে গিয়ে পুত্র কত রকমের পুত্রকে শাস্ত্র অনুমোদন দিয়েছে এবং তাদের মধ্যে কোন কোন পুত্র যাদের আজকের দিনে আমরা অবৈধ পুত্রই বলবো, সেই অবৈধ পুত্রদেরও শাস্ত্র কিন্তু স্বীকার করে নিচ্ছে এবং তাদের বলা হচ্ছে যে তারা সম্পত্তির ভাগ পাবে। এই নিয়ে পুত্রের নানান রকমের সব ভাগ আছে, সেই ভাগের কথা বলছিলাম। তার মধ্যে কানীন পুত্রের কথা বলছিলাম আপনাদের, যেই কানীন পুত্র যিনি ওই কামনার দ্বারা কন্যার পিতৃগৃহে জন্মগ্রহণ করেছে যে পুত্র, যেমন কুন্তির পুত্র হয়েছে, আপনারা জানেন যে কর্ণ। তো সেই কানীন পুত্র, তো এই কানীন পুত্রদের সম্পর্কে বলছিলাম আপনাদের, সেই কথা বলবো। আরো কিছু কথা বলবার আছে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে কর্মজীবনে বেদান্ত তৃতীয় পর্ব শুরু করেছি সবে, সেখান থেকে খানিকটা পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা ইচ্ছা শক্তি কেমন করে শক্তি হয়ে ওঠে, তাই নিয়ে তিনি বলছেন এখন মানসিক চাপ জয় করার উপায়, এই তার গ্রন্থ। তারপরে আপনাদের চিঠিপত্র এবং শেষে আজ শনিবার মহাপুরুষের কথা। আজকে শেষ করব কনফুসিয়াসের কথা। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে শুরু হতে চলেছে পুরাণ চিরন্তন। কানীন পুত্রকে নিয়ে আরো 2-4টে কথা শোনাবো আপনাদের। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুত্রের কথা, কানীন পুত্রের কথা। একটা শ্লোকে বলা হচ্ছে যে বিধিসম্মতভাবে বিবাহ দেওয়া হয়নি এই রকম অপ্রদত্তা কন্যা, যে কন্যাকে দান করা হয়নি, তিনি যদি তার ইচ্ছের অনুরূপ একটি পুরুষের সাহচর্যে পুত্র লাভ করেন, তাহলে মাতামহই পুত্রবান হলেন, অর্থাৎ মাতামহই পুত্র লাভ করলেন বলে ভাবতে হবে। এবং এই পুত্র কিন্তু মাতামহের পিণ্ড দান করতে পারবে এবং তার অর্থধনের উত্তরাধিকার লাভ করতে পারবে, অর্থাৎ সে মামার বাড়ির একটি ছেলে এবং সেই মামার বাড়ির ছেলে হিসেবে কিন্তু সে সমস্ত রকমের সুযোগ সুবিধা পাবে। বশিষ্ঠ সংহিতায় এই কানীন পুত্রের যে সংজ্ঞা দেয়া হয়েছে তাতে বলা হচ্ছে যে মহাভারতে অর্জুনের ঔরসে চিত্রাঙ্গদার যে পুত্র বভ্রুবাহন, তিনিও কানীন পুত্র। কেননা বভ্রুবাহনের মাতামহ অর্জুনকে বলেছিলেন আমার এই একটি মেয়ে, এই মেয়ের গর্ভে যে পুত্র জন্মাবে সে আমারই পুত্র বলে গণ্য হবে।
বব্রুবাহনের ওইটি শর্ত ছিল যে আমার এই মেয়ের যে ছেলেটি হবে সে আমার ছেলে হবে, আমার বংশে থাকবে, সে, তাকে তুমি নিয়ে যেতে পারবে না। এই শর্তে অর্জুন চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন এবং তাদের পুত্র হয়েছিল। তো চিত্রাঙ্গদার বাবা রাজা চিত্রবাহন তিনি কি বলেছিলেন যে যে ছেলে হবে সে আমার ছেলের কর্তব্য পালন করবে, এই শর্তটা রইল। এই শর্তটা মেনে তুমি চিত্রাঙ্গদাকে বিয়ে করবে। এখানে একটা তফাৎ তৈরি হলো। তফাৎটা, চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন অর্জুন, 3 বছর মণিপুরের রাজবাড়িতে ছিলেন। ছেলে জন্মাবার পর তিনি বিদায় নিলেন, অর্থাৎ চিত্রাঙ্গদার যে বাপের বাড়ি, সেই বাপের বাড়িকে তার সন্তানটি উপহার দিয়ে তিনি সেখান থেকে বিদায় নিলেন এবং বব্রুবাহন তার ওই মাতামহের পুত্রিকা পুত্র বলে সেই হিসেবে মণিপুরে থেকে গেলেন, যেরকম কথা দেওয়া ছিল আর কি। অর্জুন চিত্রাঙ্গদাকে বিয়ে করেছেন বলেই তার ছেলেটি চিত্রাঙ্গদার বাবার পুত্রিকা পুত্র। আর কানিন পুত্রের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে মেয়েটার বিয়ে হয়নি, বিয়ের আগেই সে সন্তানের জননী হয়েছে বা পুত্রের জননী হয়েছে। তবে বশিষ্ঠ সংহিতা এখানে যতটা উদারভাবে ব্যাপারটাকে দেখেছেন, মনু ওই রকম করে কিন্তু দেখেননি। মনু বলছেন যে হ্যাঁ, কানিন পুত্র পুত্র, কিন্তু এই যে কানিন পুত্র ভবিষ্যতে সেই পুত্রের মাকে যে বিয়ে করবে, এই পুত্র সেই বিবাহকারীর স্বীকৃত কানিন পুত্র বলে গণ্য হবে। অর্থাৎ আগের যে ছেলেটি অবিবাহিত অবস্থায় যার জন্ম দিয়েছিলেন মা, সেই মা যখন কাউকে বিয়ে করলেন তখন তার ছেলে হলো, কিন্তু কানিন পুত্র হিসেবে তাকে গণ্য করা হবে। শুনছেন পুত্র নিয়ে আমাদের প্রাচীন শাস্ত্রকারদের কথা, আমাদের প্রাচীন পুরাণের কথা, প্রাচীন বিশ্বাস ধারণার কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছে, একটু গান শুনে নি। এইবারে যে পুত্রের কথা বলছি, সেই পুত্রের যে অভিধা সেটা হচ্ছে শৈরিনী জাত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন পুরাণ চিরন্তন। শৈরিনী জাত পুত্রের কথা বলতে বসেছি আপনাদের। তার মানে ভেবে দেখুন, এই শৈরিনী জাত পুত্রকেও কিন্তু স্বীকার করে নেওয়া হচ্ছে। এই শৈরিনী জাত পুত্রের সংজ্ঞা কি? যে নারী বিবাহিত অথচ কামনার বশে স্বেচ্ছাচারিণী হয়ে অজ্ঞাত কোনো পরপুরুষের পুত্র গর্ভে ধারণ করে, তাহলে সেই শৈরিনীর গর্ভজাত পুত্র কিন্তু ওই যার সঙ্গে তার বিয়ে হয়েছে তার পুত্র হিসেবেই গণ্য করা হবে তাকে। মানে অন্য পুরুষের পুত্র, কিন্তু তার বাবা হবেন তার মাতার স্বামী। মহাভারত এই পুত্রের কোন সংজ্ঞা দেয়নি, শুধু বলেছেন স্বৈরিণ্যাং যশ্চা জায়তে। মনু কিন্তু এই পুত্রের নাম দিয়েছেন গূঢ়, এবং মনু খুব পরিষ্কার করে বলেছেন যার ঘরে এই পুত্রের জন্ম হলো অথচ জানা গেল না সে কার ছেলে, সেই গূঢ়ভাবে উৎপন্ন পুত্রের সংজ্ঞা হলো গূঢ়। কিন্তু এই গূঢ় পুত্রটি তার নামেই পরিচিত হবে যাকে পুত্রটির মা বিবাহ করেছে। তার মানে একটা কথা আমার মনে হচ্ছে, একটা হতে পারে যে মা গোপন করে গেল যে আমি যার সংসর্গে এই পুত্রের জন্ম দিয়েছি তার নাম গোপন করে গেল, অথবা এমনটা হতে পারে মায়ের সেই স্বাধীনতা আছে আমি তার নাম বলবো না। এই যে 6 রকম পুত্রের কথা শোনালাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, এদের কিন্তু আত্মীয় হিসেবে গণ্য করা হবে এবং তারা কিন্তু দায়াদ, তারা পিতৃধনের অধিকারী। এদের মধ্যে অনেককে আমরা বৈধ পুত্র বলবো না আজকের দিনে, কিন্তু তখনকার দিনে এদের বৈধ তাই দেওয়া হতো।
বিষয় সম্পত্তি দেওয়া হচ্ছে, তাদের বংশ পরিচয় দেওয়া হচ্ছে। এবারে আরো 6 প্রকার পুত্রের কথা পাণ্ডু কুন্তিকে বলেছেন, যারা পুত্র বলে স্বীকৃত হতে পারেন, কিন্তু পিতৃধনের অধিকারী যে তারা হবেন তার কোনো মানে নেই। অর্থাৎ এদের বলা হচ্ছে অদায়াদ পুত্র। এই অদায়াদ পুত্র কারা, তাদের কথা আজকে আর বলবো না, বলবো আগামী দিনে সোমবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শেষ হলো পুরাণ চিরন্তন। এবারে গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, তৃতীয় পর্ব। এরপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, তৃতীয় পর্ব। এখন কথা এই, সকল জ্ঞানলাভের 2টি মূল সূত্র আছে। একটি সূত্র বিশেষকে সাধারণে এবং সাধারণকে আবার সার্বভৌম তত্ত্বে সমাধান করিয়া জ্ঞানলাভ করিতে হইবে। দ্বিতীয় সূত্র, যে কোনো বস্তু ব্যাখ্যা করিতে হইবে, যতদূর সম্ভব সেই বস্তুর স্বরূপ হইতেই তাহার ব্যাখ্যা অন্বেষণ করিতে হইবে। প্রথম সূত্রটি ধরিয়া আমরা দেখিতে পাই, আমাদের সমুদয় জ্ঞান বাস্তবিক উচ্চ হইতে উচ্চতর শ্রেণী বিভাগ মাত্র। একটা কিছু যখন ঘটে তখন আমরা যেন অতৃপ্ত হই। যখন দেখানো যায় সেই একই ঘটনা পুনঃ পুনঃ ঘটিতেছে, তখন আমরা তৃপ্ত হই এবং উহাকে নিয়ম আখ্যা দিয়া থাকি। যখন একটি প্রস্তর বা আপেল পড়িতে দেখি তখন আমরা অতৃপ্ত হই, কিন্তু যখন দেখি সকল প্রস্তর ও আপেলই পড়িতেছে তখন আমরা উহাকে মাধ্যাকর্ষণের নিয়ম বলি এবং তৃপ্ত হই। ব্যাপারেই আমরা বিশেষ হইতে সাধারণ তত্ত্বে উপনীত হইয়া থাকি। যদি ধর্মতত্ত্ব আলোচনা করিতে চাই, সেখানেও ইহাই একমাত্র বৈজ্ঞানিক প্রণালী। ধর্মতত্ত্ব আলোচনা করিতে গেলে এবং উহাকে বৈজ্ঞানিকভাবে করিতে গেলে আমাদিগকে এই মূল সূত্রের অনুসরণ করিতে হইবে। বাস্তবিক আমরা দেখিতে পাই এই প্রণালী অনুসৃত হইয়াছে। এই উপনিষদ যাহা হইতে তোমাদিগকে শুনাইতেছি, তাহাতেও দেখিতে পাই সর্বপ্রথমে এই ভাবের উদয় হইয়াছে, বিশেষ হইতে সাধারণে গমন। আমরা দেখিতে পাই কিভাবে দেবতাগণ ক্রমশ পরস্পর অন্তর্ভুক্ত হইয়া এক তত্ত্বরূপে পরিণত হইতেছেন। জগতের ধারণায়ও প্রাচীনগণ ক্রমশ কেমন অগ্রসর হইতেছেন, কেমন সূক্ষ্ম ভূত হইতে তাহারা সূক্ষ্মতর ও ব্যাপকতর ভূতে যাইতেছেন, কেমন তাহারা বিশেষ বিশেষ ভূত হইতে আরম্ভ করিয়া অবশেষে এক সর্বব্যাপী আকাশতত্ত্বে উপনীত হইয়াছেন, কিভাবে সেখান হইতেও অগ্রসর হইয়া তাহারা প্রাণ নামক সর্বব্যাপিনী শক্তিতে উপনীত হইতেছেন। আর এই সকলের ভিতরে আমরা এই এক তত্ত্বই পাইতেছি যে একটি বস্তু অন্য সকল বস্তু হইতে পৃথক নয়। আকাশই সূক্ষ্মতর রূপে প্রাণ, এবং প্রাণ আবার স্থূল হইয়া আকাশ হয়, আকাশ আবার স্থূল হইতে স্থূলতর হইয়া থাকে, ইত্যাদি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, তৃতীয় পর্ব। এরপরে গানের পর কথামৃত। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। এবারে কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শশধর তর্ক চূড়ামণি সেই সময়কার খুব বিখ্যাত একজন বাগ্মী পণ্ডিত মানুষ, এবং তিনি এই যে 19 শতাব্দীর শেষের দিকে যে সময়টা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন এবং তার লীলা প্রকাশ করছেন, সেই সময়ে এই শশধর তর্ক চূড়ামণি এই বাংলায় আবির্ভূত হয়েছিলেন। খুবই বড় মাপের পণ্ডিত, এবং যাদের দিয়ে আমাদের যে হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্ম নিজেকে বিকশিত করে তুলেছিল,
তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই শশধর তর্ক চূড়ামণি। তো এই শশধর তর্ক চূড়ামণি ঠাকুরের কাছে খুব আসতেন, মাঝে মাঝেই আসতেন, এসে তার কথা শুনতেন, তার সঙ্গে কথা বলতেন। বলা বাহুল্য সেই সমস্ত কথা, শশধর তর্ক চূড়ামণি পণ্ডিত মানুষ, আর ঠাকুরকে পণ্ডিত বলা যাবে না, কিন্তু আত্মোপলব্ধির দিক থেকে, আধ্যাত্মিক উপলব্ধির দিক থেকে ঠাকুরও তো পণ্ডিত মানুষ। মানে ঠাকুরের মতো পণ্ডিত আর কে? শশধর তর্ক চূড়ামণি তার কাছে উপদেশ শুনতে আসেন। তো ঠাকুর তাকে কি বলছেন? ঠাকুর বলছেন, যতক্ষণ কিছু ভোগ বাকি থাকে, কি কর্ম বাকি থাকে, ততক্ষণ সমাধি হয় না। অর্থাৎ সমাধি মানে কি? তোমার কর্মের শেষ হলো, তোমার কর্মের শেষের পর এইবারে তুমি ঈশ্বরের সঙ্গে তোমার যোগ তৈরি হলো, ঈশ্বরের সঙ্গে তুমি ঈশ্বরের মধ্যে তুমি প্রবেশ করতে পারলে। তোমার যতক্ষণ পর্যন্ত কর্ম আছে ততক্ষণ পর্যন্ত তুমি এইটা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে কর্ম করতে হবে। কিন্তু সেই কর্মের মধ্যেও তোমার যে মূল প্রবণতা, সেই প্রবণতাটা থাকবেন ঈশ্বর। এইটা তো মোটামুটি ব্যাপার। এবারে বলছেন শশধর তর্ক চূড়ামণিকে ঠাকুর বলছেন যে এখন ঈশ্বর তোমায় কর্ম করাচ্ছেন, সে কর্মটা কি? লেকচার দেওয়া, ঠাকুরের ভাষায় লেকচার দেওয়া, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তুমি ধর্ম প্রচার করছো, তুমি জ্ঞানকে চারপাশে ছড়িয়ে দিচ্ছ, এখন তোমাকে এই সমস্ত করতে হবে। তারপরে যখন এই কাজটা শেষ হয়ে যাবে তখন তুমি সাধনের দিকে যেতে পারবে, তখন তুমি সমাধির দিকে যেতে পারবে বলে একটা ভারী চমৎকার উপমা দিচ্ছেন। কি উপমা বলছেন? যে কর্মটুকু শেষ হয়ে গেলে আর না, গৃহিণী বাড়ির কাজকর্ম সব সেরে নাইতে গেলে ডাকাডাকি করলেও আর ফেরে না। ঠিক তেমনি করে কাজ সমস্ত শেষ হয়ে গেলে, সমাপন হয়ে গেলে, তারপরে তুমি চলে গেলে তোমার সমাধির দিকে, তখন আর ডাকাডাকি করলেও তুমি ফিরবে না। তো আরেকদিনের কথা বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বলবো, তার আগে শুনে নেব একটু গান। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যে দিনের কথা বলছি সেই দিনের তারিখটিও মাস্টার মশাই শ্রীম বলে দিয়েছেন, রবিবার 20 সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ, 5ই আশ্বিন শুক্লা একাদশী। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের নিয়ে নিজের ঘরে বসে আছেন। তো নবগোপাল আছেন, হিন্দু স্কুলের শিক্ষক হরলাল আছেন, রাখাল আছেন, লাটু আছেন, এরা সব আছেন, কীর্তনিয়া গোস্বামী আছেন, অনেকেই উপস্থিত আছেন। তার মধ্যে বউবাজারের রাখাল ডাক্তারকে সঙ্গে করে মাস্টার মশাই এসে উপস্থিত। ডাক্তার ঠাকুরকে অসুখ দেখাবেন। তো বেশ, তো ডাক্তার ঠাকুরের গলায় কি অসুখ হয়েছে দেখছেন। ঠাকুরের গলায় তো ক্যান্সার হয়েছে, সে তো আমরা এখন জানি। তো তখন দেখছেন, ঠাকুরের গলা দেখছেন কি হলো না হলো। তো ডাক্তারবাবু দোহারা চেহারা, আঙুলগুলি মোটা মোটা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, এই শব্দটা লক্ষ্য করবেন, সহাস্যে ডাক্তারকে বলছেন, যারা এমন করে তাদের মতো তোমার আঙুল। এমন করে মানে কিছু একটা দেখাচ্ছেন আর কি, শরীর দিয়ে দেখাচ্ছেন। এবং সেই দেখানোটার মানে হচ্ছে কুস্তি করে, মানে যারা কুস্তিগীর, যারা কুস্তি করে তাদের তোমার মতন আঙুল হয়। মহেন্দ্র সরকার দেখেছিল, কিন্তু জিভ এমন জোরে চেপেছিল যে ভারী যন্ত্রণা হয়েছিল, যেন গরুর জিভ চেপে ধরেছে। মহেন্দ্রলাল সরকার আপনারা সকলেই জানেন, তিনি এক আশ্চর্য মানুষ। মানে ঠাকুরের সঙ্গে তার যত ভাব তত ঝগড়া। মহেন্দ্রলাল সরকার একেবারে বিজ্ঞানের লোক, বিজ্ঞানে ডুবে থাকা লোক। তিনি ঠাকুরের সংস্পর্শে এসে কিছুতেই মানুষটাকে বুঝতে পারছেন না, মানে যুক্তি দিয়ে মানুষটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না, অথচ প্রবল আকর্ষণ। তিনি বলছেন, আমার রুগী টুকি চুল হয়ে গেল, এই তোমার জন্য এসে আমার কাজের কত ক্ষতি হচ্ছে, এই সমস্ত বলছেন। আবার না এসেও পারছেন না, এই খুব
খুব একটা বিচিত্র ধরনের চরিত্র আর কি। তো যাই হোক, সেই ডাক্তার বলছে যে আমাকে ওই রকম করে চেপে ধরো না। তো রাখাল ডাক্তার বলছে যে ঠিক আছে আমি দেখছি, আপনার কিছু লাগবে না, দেখুন না কিছু লাগবে না। তো ডাক্তার তো দেখলেন, দেখে ব্যবস্থা করলেন, ব্যবস্থা করা মানে প্রেসক্রিপশন ইত্যাদি করে দিলেন, করে আবার ঠাকুর কথা বলছেন, ভক্তদের বলছেন, আচ্ছা লোকে বলে ইনি যদি এত সাধু তবে রোগ হয় কেন? না সত্যি তো, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এত সাধু, তাহলে তার অসুখ হবে কেন? তো তারক তখন বলছেন যে ভগবান দাস বাবাজি অনেকদিন রোগে শয্যাগত হয়েছিলেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন মধু ডাক্তার 60 বছর বয়সে রাঁড়ের জন্য তার বাসায় ভাত নিয়ে যাবে, এদিকে নিজের কোনো রোগ নেই। এইসব কথাবার্তা হচ্ছে আর কি। এই কথাবার্তার ভেতর থেকে দুটো কথা বেরিয়ে আসছে। প্রথম কথাটা আগে বলি, সেটা হচ্ছে এই রোগটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের হচ্ছে কেন? তিনি তো অবতার, তিনি তো এত বড় সাধু লোকে বলছে, তাহলে এই রোগটা হচ্ছে কেন? তার কারণ তিনি শরীর ধারণ করেছেন, তিনি মানব শরীর ধারণ করেছেন, তার তো রোগ না হয়ে কোনো উপায় নেই রে বাবা। মানব শরীর যদি ধারণ করো তাহলে সেই মানব শরীরের যা কিছু শর্ত, যা কিছু বাধ্যতা, সেইগুলো তো তোমাকে পালন করতে হবে। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো খানিকটা। মানসিক চাপ জয় করার উপায়। এই বইয়ের যে অধ্যায়টি পড়ে শোনাচ্ছি সেটি হল ইচ্ছা শক্তির মাধ্যমে শক্তি। যতটা পড়েছিলাম তারপর থেকে 92.7 বিগ এফএম গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি ইচ্ছা শক্তির মাধ্যমে শক্তি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এই সমস্ত উদাহরণ থেকে পরিষ্কার যে আমাদের অতীত ব্যর্থতায় হতাশ হবার কোনো কারণ নেই। হতোদ্যম না হয়ে আমাদের উচিত ইচ্ছা শক্তিকেই বাড়িয়ে তোলা, যাতে অতীতের ব্যর্থতা আবার ভবিষ্যতের ব্যর্থতার রূপ ধরে না আসে। এজন্য প্রয়োজন আমাদের সক্রিয় এবং সংকল্পবদ্ধ প্রচেষ্টা। সেন্ট অগাস্টাইনের মতোই আমাদের সংকল্প করতে হবে, কাল নয় আজ এবং এই মুহূর্ত থেকেই শুরু হোক নতুন জীবন। পবিত্র, ভালো এবং শক্তিশালী হওয়ার সময় কখনোই শেষ হয় না। এক্ষেত্রে বড্ড দেরি হয়ে গেল এমন ভাবার কোনো কারণ নেই। ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তোলার সুফল সম্পর্কে আলোচনা করতে গিয়ে স্বামী বিবেকানন্দের একটি কথা উদ্ধৃত করি। আমাদের অন্তরকে নাড়িয়ে দেওয়া ওজস্বিনী ভাষায় তিনি একবার বলেছিলেন, উঠে দাঁড়াও, নির্ভীক এবং শক্তিশালী হও। জেনে রাখো তুমিই তোমার ভাগ্যের স্রষ্টা, তোমার মধ্যেই রয়েছে তোমার প্রয়োজনীয় শক্তি আর সহায়তা। এক অত্যন্ত অনুপ্রেরণাদায়ী বাণী। দ্ব্যর্থহীন মুক্ত কণ্ঠে এই বাণী আমাদের জানায় যে আমাদের নিজেদের মধ্যে অসীম বিশ্বাস থাকা চাই। স্বামীজির জীবনের একটি ঘটনাও এক্ষেত্রে বিশেষ স্মরণযোগ্য। স্বামীজির দেহত্যাগের সপ্তাহখানেক আগে এক শিষ্য এলেন তার কাছে, নাম তার শরৎচন্দ্র চক্রবর্তী। অত্যন্ত অশান্ত চিত্তে, খুব সংক্ষুব্ধভাবে হন্তদন্ত হয়ে তিনি এলেন তার গুরুর কাছে বেলুড় মঠে। সে সময় তাদের মধ্যেকার কথাবার্তা ধরা আছে স্বামী শিষ্য সংবাদ নামক একটি গ্রন্থে। সেখানেই দেখি স্বামীজির দ্বারা ব্রতী হওয়া সত্ত্বেও শরৎচন্দ্র সার্থকভাবে ধ্যান করতে ব্যর্থ হচ্ছেন। মনকে কেন্দ্রীভূত করার ইচ্ছা শক্তিতে অভাব ঘটছিল তার। সেদিন শরৎচন্দ্র একেবারে মনস্থির করে ফেলেছিলেন যে গুরুকে জিজ্ঞাসা করতেই হবে এই সমস্যার সমাধানের উপায় কি। শরৎচন্দ্র এইভাবেই উদ্বিগ্ন হয়েছিলেন যে তার গুরুদেব এমন অনন্য সাধারণ, অসামান্য, যিনি কিনা শ্রীরামকৃষ্ণের সবচেয়ে উজ্জ্বল সন্তান, অথচ এমন গুরুর শিষ্য হওয়া সত্ত্বেও তিনি ব্যর্থ হচ্ছেন সঠিক আধ্যাত্মিক জীবনযাপনে। বিবেকানন্দ তার শিষ্যের মনের কথা আগে থেকেই বুঝতে পেরেছিলেন।
সেদিন স্বামীজি তখন গঙ্গার পাড় দিয়ে হাঁটছিলেন। সে সময় তো বেলুড় মঠে ঠাকুর বা মার এত বড় মন্দির কিছু ছিল না। তখন ছিল শুধু স্বামীজির বাসগৃহটি, সাধুদের মঠ আর রান্নাঘর। এমন একটি জায়গায় স্বামীজি তখন গঙ্গা তীর ধরে পদচারণা করছেন, আর তার শিষ্য এসে হাজির তার একান্ত সমস্যা নিয়ে। শরৎচন্দ্র স্বামীজিকে প্রণাম করলেন। স্বামীজি তো জানতেন শিষ্যের এ আগমনের কি কারণ। তিনি তাকে সে সময় কিছু বলতে বারণ করলেন। তার প্রিয় শিষ্যকে স্বামীজি সন্ধ্যা আরতির পর তার সঙ্গে দেখা করতে বললেন। সেখানেই নির্জনে শান্তিতে তারা এ সমস্যার সমাধানের পথ খুঁজবেন। সমাধানের পথ কি হবে সেটা আজকে আর বলবো না। আবার সোমবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন গান, গানের পর আপনাদের চিঠি। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বনবিহারী সাধু খাঁর চিঠি নিয়ে। বনবিহারী সাধু খাঁ তেঁতুলতলা, হুগলি থেকে চিঠি লিখেছেন। পড়ে শোনাই সেই চিঠি। মাননীয় সৌমিত্রবাবু, শরণাগতে এইটি আমার প্রথম চিঠি। বাহ, স্বাগত স্বাগত আপনাকে। না লিখে পারলাম না। একাডেমি অফ ফাইন আর্টস থিয়েটার হলে আমি একটি নাটক দেখতে গিয়ে দর্শকদের মধ্যে আপনাকে দেখে খুব আশা করেছিলাম আপনি আমাদের সবার প্রিয় এই শরণাগত অনুষ্ঠানে এই নিয়ে কিছু বলবেন। আমি নাটক দেখি না। আমার এক খুড়তুতো ভাই আমাকে জোর করে ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু দেখে আমার মন প্রাণ ভরে গেল। নাটকের নাম রাধা রাম ও কৃষ্ণ। ঠাকুর কম বয়সে রাধা ভাবে সাধনা করেছিলেন। তখন তিনি মনে মনে রাধা হয়ে গিয়েছিলেন। মেয়েদের মতো আচার ব্যবহার করতেন এবং তার শরীরের মধ্যেও নারীর লক্ষণ দেখা দিয়েছিল। ঠাকুরের চরিত্রে বোধহয় কোনো এক ভদ্রমহিলা অভিনয় করেছিলেন। আমি যেন তাকে দেখে স্বয়ং ঠাকুরকে দর্শন করলাম। তার কি তদ্গত ভাব, যেন ঠাকুর নিজে নেমে এসেছেন এই ধরাতলে। নটি বিনোদিনী, ঠাকুরের অমৃত পরশে পাল্টে যাওয়া, এইসব দৃশ্য কখনো ভুলতে পারব না। আমি নাটক দেখতে দেখতে যে কতবার কেঁদে ফেলেছি তা বলতে পারি না। আমি শুনেছি আপনি নাটক করেন। আপনি যদি এই নাটক সম্পর্কে কিছু বলেন তাহলে সবাই জানতে পারবে। বনবিহারী সাধু খাঁ, তেঁতুলতলা, হুগলি। হ্যাঁ, আমি সেই নাটকটি দেখতে গিয়েছিলাম বটে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি একজন মহিলা। তার নাম মোনালিসা চট্টোপাধ্যায়। খুব বড় মাপের অভিনেত্রী। কিন্তু আমি একটা কথা বলবো আপনাকে বনবিহারী বাবু। সেটা হচ্ছে এই নাটকটা আপনি আপনার ভক্তের মন নিয়ে যেভাবে দেখেছেন, এই নাটকটা হয়তো ঠিক সেই কথাটাই বলছে না। এই নাটকটা যেটা বলছে সেটা হলো যে একজন অভিনেত্রী বিনোদিনী, তিনিও যদি চর্চার মধ্যে দিয়ে, সাধনার মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছতে পারেন তাহলে তিনিও পাল্টে যেতে পারেন। যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব রাধাভাবে সাধন করতে 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 মনের দিক থেকে তো বটেই, শরীরের দিক থেকেও এমনকি পাল্টে গিয়েছিলেন। আমরা যে কাজ করি, যিনি নাটক করেন তিনি, যিনি বিজ্ঞানের কাজ করেন তিনি, যিনি শিল্প সাহিত্যের কাজ করেন তিনি, যিনি যা কিছু করেন না কেন, সেই সমস্তটাই যদি প্রগাঢ়তম নিষ্ঠা দিয়ে করা যায় তাহলে তিনি আধ্যাত্মিকতার পথে উত্তীর্ণ হবেন। আমার নিজের মনে হয়েছে যে এই ধরনের একটা কথা এই নাটকটির মধ্যে বলা হয়েছে। আপনি এই নাটকের মধ্যে দিয়ে আপনার যে ভক্তিরস, সেই ভক্তিরসের প্রকাশ দেখতে পেয়েছেন। আমার খুব ভালো লাগলো। আমি নিশ্চয়ই এই নাটক যারা করেছেন তাদেরও এই খবর বলবো এবং আপনাদের সামনে এই চিঠি পড়ে শোনালাম। অনেক ধন্যবাদ বনবিহারী বাবু। এবারে একটু গান শুনবো। গানের পর আজ শনিবার, মহাপুরুষের কথা, কনফুসিয়াসের কথা।
আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি চীনা দার্শনিক, পণ্ডিত এবং আমি বলবো মহাপুরুষ, নিশ্চিতভাবে মহাপুরুষ, যে মানুষ অন্য অনেকের মনের মধ্যে আলো জ্বেলে দেন এবং সেই অনেকে তারা যে কেবলমাত্র তার সময়ের মানুষ, তার সঙ্গে সম্পর্কিত মানুষ এমনটাই নয়, তিনি চলে যাবার পরেও যুগে 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 তার সেই প্রদীপ এক হাত থেকে অন্য হাতে, এক যুগ থেকে অন্য যুগে বাহিত হতে হতে যায়। সেই যে মানুষ, তাকেই তো মহাপুরুষ বলি। সেই মহাপুরুষের কথা বলছি আপনাদের প্রত্যেক শনিবার। তো কনফুসিয়াসের কথা আজকে শেষ করব। যেটা বলছিলাম আপনাদের সেটা হচ্ছে যে কনফুসিয়াস তো একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন যে কনফুসিয়াসকে বারবার পথে বেরিয়ে পড়তে হচ্ছে। তিনি এই চীন দেশে এক একটা রাজ্যে আসছেন, সেই রাজার কাছে থাকছেন, সেই রাজ্যটাকে সুন্দর করে সুষম করে গড়ে তোলবার চেষ্টা করছেন। আর কিছুদিন পরে আবার রাজার সঙ্গে তার বিরোধ তৈরি হচ্ছে, রাজার নিজের অহংকারে লাগছে বলেও হতে পারে। আবার রাজার চারপাশে যে সমস্ত পার্ষদরা আছেন, মতলববাজ লোক, তারা রাজাকে খেপিয়ে তুলছেন, তার ফলে বিরোধ তৈরি হচ্ছে। কনফুসিয়াস আবার তার শিষ্যদের নিয়ে পথে বেরিয়ে পড়ছেন। এইরকম ভাবেই চলছে, এইরকম ভাবেই, অর্থাৎ একটা কোনো নির্দিষ্ট জায়গায় থেকে কনফুসিয়াস কিন্তু তার কথা প্রচার করে যেতে পারছেন, তার যা কিছু জ্ঞান সেইগুলোকে বিতরণ করতে পারছেন, এমনটা নয়। তো আমি বলছিলাম যে চু রাজার খুব ইচ্ছে ছিল কনফুসিয়াসকে একটা জমি দেবেন, সেইখানে কনফুসিয়াস বাস করবেন, কিন্তু ওই প্রধানমন্ত্রী বললেন, এই বাবা, এই লোকটা যদি এখানে এসে গেড়ে বসে তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে বলে সে নানান রকম মন্ত্রতন্ত্র দিল চু রাজার কানে। ফলে চু রাজা নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন। আবার কনফুসিয়াস বেরিয়ে পড়লেন রাস্তায়। তো তার মাঝে মাঝে লু রাজ্যের কথা মনে পড়ত। সেই লু রাজ্যেই নিজের যে নীতি, নিজের যে আদর্শ, তাকে বাস্তবে রূপ দিয়েছিলেন কনফুসিয়াস বেশ খানিকটা। তো কখনো কখনো মনে হয় যে আমি লু রাজ্যে ফিরে যাই। তার পরক্ষণেই মনে হয় যে কিন্তু যদি তারা আমাকে গ্রহণ না করে, যদি ফিরিয়ে দেয়। অর্থাৎ কনফুসিয়াসও চাইছেন কোনো একটা জায়গায় স্থিত হয়ে তিনি মানুষের মঙ্গলের কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োগ করবেন। তো ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। অবশেষে কনফুসিয়াসের যে এতদিনের মনের আকাঙ্ক্ষা, সেইটা পূর্ণ হল। কনফুসিয়াস একদিন তার শিষ্যদের নিয়ে একটা শিবিরে বিশ্রাম করছেন। এমন সময় সেই শিবিরের দরজায় 3টে রথ এসে থামল। রথ থেকে নেমে এলো লু রাজ্যের 3 জন উচ্চপদস্থ রাজকর্মচারী। তারা কনফুসিয়াসের সামনে দাঁড়িয়ে অভিবাদন করে বলল যে, মহামান্য কনফুসিয়াস, আমরা মহামান্য ডিউকের আদেশে মাস্টার কুং, কনফুসিয়াসের ওখানকার নাম স্থানীয় লোকেরা, মানে ওখানকার মানুষজন যে নাম দিয়েছেন, আমরা কনফুসিয়াস বলি, কিন্তু তার চীনা যে নাম সেটা হচ্ছে কুং। আমরা কুংকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তো কনফুসিয়াস তো খুশি হলেন, কেননা ওই আগেই বলেছি আপনাদের যে লু রাজ্যেই তিনি বেশ খানিকটা নিজের কাজ করতে পেরেছিলেন। তিনি আবার লু রাজ্যে ফিরে এলেন। তো লু রাজ্যের যা ডিউক, ব্যারন এবং যারা উচ্চপদস্থ রাজকর্মচারী যারা ছিলেন, সকলেই সাদর অভ্যর্থনা জানালো। কারণ তারা তো এর মধ্যে বুঝতে পেরেছে যে কনফুসিয়াস একজন মহাপুরুষ, তার মতন মানুষ খুব বেশি জন্মগ্রহণ করেন না। তাকে পরামর্শদাতা হিসেবে পাওয়াটা কিন্তু রাজ্যের সৌভাগ্য। তো কনফুসিয়াসের থাকবার জন্য একটা বিরাট বাড়ি দিয়ে দেওয়া হলো, সরকারি বাড়ি, এবং তার তো বটেই তার শিষ্যদেরও সমস্ত দায়ভার লু রাজ্যের সরকার গ্রহণ করল।
মাঝে মাঝে ডিউক ব্যারন আসেন, তার কাছে পরামর্শ উপদেশ নেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে কনফুসিয়াসের উপদেশ মেনেই চলে লু রাজ্যের সরকার। এবং বলা বাহুল্য, ধীরে 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 লু রাজ্যে আবার তার আগের যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধি ফিরে আসতে লাগলো। শুনছেন কনফুসিয়াসের কথা। আজকেই তার কথা শেষ করব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। শেষ কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যা বলছিলাম আপনাদের, কনফুসিয়াস লু রাজ্যে ফিরে এসেছেন। লু রাজ্যে আবার তার আগের যে সমৃদ্ধি ফিরে এসেছে, এবং এই রাজ্যের শাসনভার পরিচালনা করবার জন্য কনফুসিয়াস যেসব উপদেশ দিতেন সেটা আধুনিক কালেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। কি ধরনের উপদেশ? আজকে যারা রাজ্য পরিচালনা করেন তাদের পক্ষেও গুরুত্বপূর্ণ সেই সমস্ত উপদেশ। এমনকি আমি বলবো যে রাজ্য তো অনেক বড় ব্যাপার, দেশ আরো বড় ব্যাপার। সংসার পরিচালনা করবার ক্ষেত্রেও কিন্তু এই কথাগুলো যদি মনে রাখি আমরা, তাহলে সত্যি সত্যি খুব উপকার হতে পারে। বলছেন সরকার শুধুমাত্র গরিবদেরই দেখাশোনা করবে না, বৃদ্ধ এবং অশক্তদেরও সাহায্য করবে। তিনি প্রত্যেকটা কাজের আলাদা আলাদা বিভাগ করে দিলেন, যে যার যোগ্যতা সামর্থ্য অনুযায়ী কাজ করবে। দরকারি যে জিনিসপত্রগুলো তাদের দাম বেঁধে দিলেন। দেশের উন্নয়নের কাজ বজায় রাখার জন্য ব্যবসায়ী ও ধনী মানুষদের উপর নির্দিষ্ট হারে কর আরোপ করা হল। যোগাযোগ ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যদি বেশি সময় লাগে তাহলে দেশের অগ্রগতি আটকে যায়। যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো করা হলো, মানে পুরনো রাস্তা, ব্রিজ, সেই সমস্ত ঠিক মতো মেরামত করতে হবে যাতে কোথাও কোনো গন্ডগোল না থাকে, ইত্যাদি ইত্যাদি। তার জন্য লোকজন নিয়োগ করা হলো। সমস্ত জায়গায় আইনের শাসন মেনে চলতে হবে। দেশের ধনী দরিদ্র কোনো মানুষ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখতে হবে। কনফুসিয়াস ডিউক ব্যারনকে বলতেন, সবাইকার আগে তোমরা সৎ হও, আদর্শবান হও, ন্যায়ের পথে চলো, একমাত্র তাহলে দেশের উন্নতি সম্ভব। বয়স বাড়ছে কনফুসিয়াসের, তার মানসিক দিক থেকে নানান রকম পরিবর্তন দেখা দিচ্ছে। আস্তে 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 এই যে পার্থিব জগৎ, সেই পার্থিব জগৎ থেকে নিজের মনটাকে সরিয়ে আনছেন। শেষের দিকে বেশিরভাগ সময় চুপ করে থাকতেন, মৌন হয়ে থাকতেন। শরীরও ভালো যাচ্ছে না, তো এর মধ্যেও তিনি শিষ্যদের উপদেশ দিতেন। বলতেন, আমার আগে যারা এসেছিল তারা এই জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু আমি মুক্তি চাই না। আমি চাই জগতের দুঃখ দুর্দশাকে দূর করতে। 71 বছর বয়স হল কনফুসিয়াসের। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন। বুঝতে পারছেন জীবন শেষ হয়ে আসছে। যীশুখ্রিস্ট জন্মাবার 479 বছর আগে, ঠিক ঠিক তারিখটা জানা যায়নি। তা কনফুসিয়াস তার শিষ্যদের ডেকে বললেন, তোমরাই আমার শেষ কৃত্য করবে। শোনো, কোনো আড়ম্বর করো না। বিলাস আড়ম্বরের মধ্যে দিয়ে গেলে আমি ঈশ্বরের দরজায় পৌঁছতে পারবো না। কনফুসিয়াস চলে গেলেন। তার মৃত্যুর পর শিষ্যরা তার সমাধিস্থল ঘিরে একটা মন্দির গড়ে তুলল। সেখানেই কুঁড়ে ঘর তৈরি করে তারা বাস করতে থাকে। 3 বছর ধরে এইভাবে তারা শোক পালন করে। দেখুন, কনফুসিয়াস কোন নতুন ধর্মের প্রতিষ্ঠা করেননি, কোন মতবাদ বা দর্শনের জন্ম দেননি, কোন রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করে যাননি। তিনি ছিলেন বাস্তববাদী মানুষ। যা কিছু আছে তাকেই নতুন করে গড়ে নিতে হবে। যখন কেউ তাকে স্বর্গ, ঈশ্বর এসব নিয়ে প্রশ্ন করত, তিনি নিজের বুকের উপরে হাত রেখে বলতেন, এইখানে স্বর্গ বলো স্বর্গ, ঈশ্বর বলো ঈশ্বর আছে এইখানে, আমার ভেতরে, মানুষের ভেতরে। কনফুসিয়াস কি করেছেন? ধর্মীয় ক্ষেত্রে মানুষের ভেতরকার যে কুসংস্কারগুলো ছিল সেগুলোকে দূর করতে হবে। প্রকৃত জ্ঞান এবং ন্যায়ের পথে জীবন পরিচালনা করতে হবে। তিনি কোনো নতুন ধর্ম নিয়ে আসেননি,
কিন্তু তিনি ধর্ম বিপ্লব ঘটিয়েছিলেন। দয়া, সততা, পবিত্রতা, ভালোবাসা, জ্ঞান, মহত্ব, এইগুলো হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ গুণ। এই সব গুণের মধ্যে দিয়ে যদি মানুষ যায় তাহলে সে দেবতা হয়ে যায়। কনফুসিয়াস বেঁচে আছেন, এখনো পর্যন্ত বেঁচে আছেন। শুনলেন মহাপুরুষের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শেষ হল আজকের মতো শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে বিদায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। আজ নবদ্বীপ নিবাসী প্রভুপাদ শ্রীল প্রাণগোপাল গোস্বামী সিদ্ধান্ত রত্ন মহাশয়ের তিরোভাব তিথি। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 30শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 14ই জুন 2025, শনিবার। আজ তৃতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:20, উত্তরা ষাঢ়া নক্ষত্র। আজকে জন্মে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। প্রাতঃকালে 5টা